হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানালো গুম খুনের শিকার স্বজনরা। সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০। ভারতীয় কোস্ট গার্ডের ধরে নিয়ে যাওয়া ৭৯ জেলে ও নাবিককে উদ্ধারে চলছে তৎপরতা। সহজে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না ভারত, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক চাপে গুরুত্ব। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘিরে বিক্ষোভ। হিন্দু ভূমির ছক কাটলে ভারতই বিপদে পড়বে, বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও যা থাকছে। ফায়ার সিকিউরিটি থেকে ৪৫,০০০ কোটি টাকা লুট। এস আলমের বাড়ির সামনে ব্যাংকারদের বিক্ষোভ। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাকের সমাবেশে অংশ নিয়ে তারা একথা বলেন। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। কত জায়গায় ঠকাইছি বাজারে, আমার রান্নার মানি কি গারে। এই কান্না হাসিনার শাসনামলে স্বজন হারানোদের। গেল ১৫ বছরে গুম খুনের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারদের নিয়ে এই গণজামায়াতের আয়োজন করে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক। সবার কণ্ঠে এক সুর, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। দাউদকান্দি ব্রিজের তাই ওই র্যাব বাহিনী গুম করে ফেলাইছে আজকে ১০ বছর। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে গুম করা হয়েছে? বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। আমি আমার বাবা কেন গুম করা হয়েছে এটার বিচার চাই সবার থেকে। খেলা খুকুকে আমার এলাকাকে কাজ নয়, আমার এই কোকে খাবে এক ভাই এদিক দিয়ে ঘুরে লেগে এদিক দিয়ে হয়ে যায়। কোকে আমরা সবাই এক খাকি খুঁড়ি হাঁকি, আমাকে কিছুই করতে পারবে না। অনেকে আসেন ফ্যাসিবাদের আমলে নিজের উপর হওয়া নির্মম অত্যাচারের বিচার চাইতে। আমার উপর আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন করছে, সেই নির্যাতনের প্রতিকারের সুষ্ঠু বিচার পাওয়ার জন্য মায়ের ডাকে সারা পাই আমি এখানে আছি। এই যে আমার জীবন একটা অঙ্গ আওয়ামী লীগ দোষরা কেড়ে নিয়ে গেছে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা সহ গত ১৬ বছরে রাজনৈতিক বিভিন্ন হত্যা ও গুমের প্রসঙ্গ উঠে আসে অনুষ্ঠানের আলোচনাতেও। আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। শত মাকে সন্তান হারা করেছে। এই ৭১কে পুঁজি করে যারা এই ৭১কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই যে হত্যাগুলো হয়েছে, এই যে জুলুমগুলো হয়েছে, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে, সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। গণজামায়াতে অংশ নেয় অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি দূতাবাস ও সরকারের প্রতিনিধিরা। ভারত বিতর্ক ও শেখ হাসিনার বিচার হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই ২৪-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতিকে বিদায় দিতে হবে। সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশনায়ক জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। মায়ের ডাকে সাড়া দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। বলেন, আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে, এখন যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের চিহ্নিত করতে হবে।
এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ, যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি, সেই রাজনীতির উপর ভিত্তি করে কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল। এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল। খুব কম সময়ের মধ্যে হাসিনার বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। বিচার করে দেন আমাদের। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপরে হামলার 88 ঘটনায় 70 জন গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতীয় কোস্টগার্ড যাদের ধরে নিয়ে গেছে তাদের ফিরিয়ে আনতে কাজ চলছে। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন নিয়ে ঢালাও অপপ্রচার চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, এ ধরনের ঘটনায় 22 অক্টোবর পর্যন্ত 88টি মামলা হয়েছে, আর তাতে গ্রেফতার 70 জন। যদিও এটা ধর্মীয় রিলেটেড, মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস, অনেকগুলো ক্ষেত্রে যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেথের, তো রুলিং পার্টির মেম্বার ছিলেন, তাকে অ্যাটাক করা হয়েছে। বাট যেহেতু ভায়োলেন্স হয়েছে, যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে, আমরা কেসগুলো করেছি। ব্রিফিংয়ে ভারতীয় কোস্টগার্ড যাদের ধরে নিয়ে গেছে তাদের উদ্ধারে কাজ চলছে বলেও জানানো হয়। যাদেরকে ধরে নিয়ে গেছে সেই বিষয়টা আমাদের কোস্টগার্ড এবং আমাদের ওই পার্টিকুলার যেই জায়গায় হয়েছে সেগুলোর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেখছে। আগামী বছর রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের কথাও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। এই রোহিঙ্গা যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের ধরে নেওয়া নাবিক সহ জেলেদের ফেরত চায় স্বজনরা। বোট মালিকরা জানিয়েছেন, আটক জেলেরা নিরাপদে আছে, আর সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে ভারতীয়দের হাতে আটক জেলেদের ছাড়িয়ে আনতে কাজ করছে নৌবাহিনী কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরা ছিলেন বিপ্লব মজুমদার। খুলনার হিরন পয়েন্ট এলাকা থেকে সোমবার সকাল 10টার দিকে মেঘনা 5 ও লাইলা 2 নামের 2টি মাছ ধরার জাহাজ ও এর 79 জন ক্রুকে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। বোট মালিকরা জানিয়েছেন, তাদের ছাড়িয়ে নিতে উড়িষ্যার কাছাকাছি প্যারাদ্বীপ উপকূলীয় ক্যাম্পে রাখা হয়েছে। লাস্ট ইনফরমেশন হচ্ছে ওরা 9-10 নটিক্যাল মাইল দূরে এই মুহূর্তে ড্রিফটিং করতেছে। ওইটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাদ্বীপ নামে একটা জায়গা আছে, ওইখান থেকে। এদিকে আটককৃতদের দ্রুত ছাড়িয়ে আনার দাবি স্বজনদের। অফিসে আসার পরে এখন আমাদের বলছে যে দেখেন আমাদের এদিকে একটা মিটিং চলতেছে, সব মা বোনদের তো কান্নাকারি করে ওদের জন্য। কারণ আমরা চাইতে নিঃস্বার্থভাবে আমাদের ভাইদেরকে ফিরিয়ে আনা হোক। বোট মালিকরা জানিয়েছেন, বাংলাদেশের জলসীমানা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি আবেদন দিয়েছি কিভাবে ঘটনাটা ঘটেছে। সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে, আটক জেলেদের ছাড়িয়ে নিতে নৌবাহিনী ও কোস্টগার্ড তৎপরতা শুরু করেছে। কি করণীয় বা কি হতে পারে এই বিষয়ে আমরা পত্র লিখেছি, আর এমনি কোস্টগার্ড নৌবাহিনী তারা জোর তৎপরতা চালাচ্ছে। এফবি মেঘনা 5-এ নাবিক 37 এবং এফবি লাইলা 2-তে 42 জন ক্রু ছিল। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। ভারত বাংলাদেশের টানটান উত্তেজনার মধ্যেও দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে বরফ গলানোর চেষ্টা করা হলেও থাকবে রাজনৈতিক চাপ, এমনটাই মনে করছেন কূটনীতিকরা। তবে দিল্লির পররাষ্ট্র সচিবের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় বিএনপি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরটি ছিল দুই রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠিত বৈঠকগুলোতে উঠে এসেছে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য, সীমান্ত হত্যা এবং আঞ্চলিক বাণিজ্যের মতো জটিল অনেক বিষয়। দুই দেশের সম্পর্ক যখন তলানিতে, ভারতের পররাষ্ট্র সচিবের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব সহজে আসবে না বলে মনে করছেন রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিকরা। তারা এই পরিবর্তনকে সহজভাবে নিতে পারেনি বলেই এই খুনিকে আশ্রয় দিয়েছে। তো গণতন্ত্র যদি মানে, স্বাধীনতার প্রতি যদি শ্রদ্ধা থাকে আর মানুষের অধিকারের প্রতি যদি মমতাবোধ থাকে, তাহলে সেই দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব না হওয়ার কোনো কারণ নাই। আর এটার বিপক্ষে যদি অবস্থান নেয়, তাহলে বন্ধুত্ব হবে ভাষা ভাষা,
বন্ধুত্ব হবে লুকোনো হচ্ছে কেন? তারা আমাদেরকে একেবারে চাপ সরিয়ে ফেলবে আমি কিন্তু এখনও সে চিন্তা করি না, কারণ বাংলাদেশের অভ্যন্তরে তাদের অনেক স্বার্থ আছে বলে তারা মনে করে। সুতরাং চাপ হয়তো কিছুটা কমতে পারে, তবে তারপরে আমি মনে করি যে তারা এক ধরনের রাজনৈতিক চাপ এই সরকারের উপরে রাখবে। বরফ গলছে বলতে পারেন, তবে এটা স্বাভাবিকীকরণ হবে না। তবে বিক্রম মিশ্রির এই সফরকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের প্রথম অধ্যায় বলে মনে করছেন তারা। 5 আগস্টের পরে আমি বলবো এই পররাষ্ট্র সচিবের সফর ভারত সরকারের থেকে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ, যার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের আনুষ্ঠানিক একটা বক্তব্য রেখেছে। ভারত বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে এই যে আশাটা, এটি যদি তারা পজিটিভলি নেয়, তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বা ভাগ্য উন্নয়নে একটি পদক্ষেপ হিসাবেই দেখা যেতে পারে। তারা বলছেন ভারতের পরবর্তী ইতিবাচক পদক্ষেপের উপরেই নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক। হয়তো বাড়ি যেতে যেতে আবার এটা তিনি মেনেও নিতে পারেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘিরে বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS নেতৃত্বে বিভিন্ন সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। প্রতিবাদ সভা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে বসিরহাটেও। সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী নতুন বছরে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দেন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল। ভারতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর নেতৃত্বে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে সকাল 11:30টার দিকে শুরু হয় মিছিল। মিছিলে প্রায় সবার হাতেই ছিল নানা প্ল্যাকার্ড। তাতে নিজস্ব বয়ানে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেন তারা। নিরাপত্তার কারণে দূতাবাসের কাছেই হয় সমাবেশ। এ সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে মোদী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। देखिए बांग्लादेश हमने क्रिएट किया था 1971 में और इंडियन आर्मी ने वहां जाकर के इन लोगों को बचाया था और बांग्लादेश बना था, तो ये लोग इस बात को भूले नहीं। সহিংসতা বন্ধ করে বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানান তারা। আয়োজকরা বলছে RSS সংযুক্ত দিল্লির সিভিল সোসাইটি ব্যানারে অন্তত 200টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যোগ দেয় এই বিক্ষোভ সমাবেশে। পুরো এলাকায় ছিল কড়া নিরাপত্তা। দিল্লি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশও। একই দিন পশ্চিমবঙ্গের বসিরহাটে প্রতিবাদ সভা করে বঙ্গীয় হিন্দু রক্ষা কমিটি। রাজ্যের বিরোধী বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে গ্রেপ্তার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি দাবি করেন। বাংলাদেশ নিয়ে একের পর এক হুমকিও দেন তিনি। আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। বসিরহাটে বিক্ষোভের জেরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আর এখানে গরু পাচার করে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অভ্যন্তরে একাধিক হিন্দু রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। এরই মধ্যে ভারতের বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন ভারত এমন কোনো উদ্যোগ নিলে তা সফল হবে না, বরং তারা উল্টো বিপদে পড়তে পারে। আরো জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। এভাবেই ভারতীয় মিডিয়ায় চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে। তাদের পরিকল্পনা মাফিক উত্তরে রাজশাহী ও রংপুর এবং দক্ষিণে চট্টগ্রাম বিভাগকে আলাদা করে হিন্দু দেশ গঠনের কথা বলা হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ভারতের 7 সিস্টার্স। উত্তর পূর্বাঞ্চলের এই 7 রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের স্থল যোগাযোগের একমাত্র মাধ্যম শিলিগুড়ি করিডোর, যা বাংলাদেশ ও নেপাল সীমান্তের মাঝখানে মাত্র 22 কিলোমিটার প্রস্থের। বিশ্লেষকেরা বলছেন
এই অংশটুকু নিয়ে ভারত সবসময়ই ভীত থাকে, তাই তারা নিজের দুর্বলতা আড়াল করতেই চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার কথা বলছে। আর ভারতকে এমন সুযোগ করে দিয়েছে হাসিনা সরকার। এখন দুইটা প্ল্যান, একটা হলো এদিকে চিকেন নেক দিয়ে অ্যাটাক করবে রংপুর নবাব, আর ওই দিক দিয়ে করবে আপনার আরেকটা আমাদের চিকেন নেক আছে, মুহুরী নদী আছে না, যেটা আপনি মনে করেন ফেনী, আর ওই পারে চিটাগং, এই পারে ফেনী। এটা কিন্তু একটা আমাদের দুর্বল কিনা আমাদের চিকেন নেক তাদের হাতে তুলে দিয়েছে। তবে ভারতের এ ধরনের পরিকল্পনা থাকলেও তা কখনো বাস্তবায়ন করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এবং মূল ষড়যন্ত্র হতে হলে ভারত, এবং কখনো হিন্দু দেশ করতে চাবে। ভারত বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য, বিভক্ত করার জন্য চেষ্টা করবে। এটা কোনো লুকিয়ে চুকিয়ে রাখার ব্যাপার না। চেষ্টা করলে যে সফল হবে এমন তো না। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করলে উল্টো ভারতকেই সেভেন সিস্টার্স নিয়ে বিপদে পড়তে হতে পারে বলেও জানান তারা। আমাদের সাথে বাড়াবাড়ি না করে আমাদের আর্মি প্রস্তুত, নেভি প্রস্তুত, এয়ারফোর্স প্রস্তুত, আমাদের বিমান আছে, আমাদের নৌবাহিনী শক্তিশালী আছে, আমাদের সামরিক বাহিনী বিপুল ভাবে এখন শক্তিশালী এবং দেশপ্রেমী এমন ভাবে উদ্বুদ্ধ হয়ে আছে, তারা ফুসে আছে। যদি খালি একটা কিছু করে ইন্ডিয়ার সেভেন সিস্টারকে আমরা স্বাধীন। যে কোনো ধরনের আধিপত্য প্রতিরোধ করতে বাংলাদেশ প্রস্তুত আছে বলে মনে করেন বিশ্লেষকেরা। ভারতের এই উলঙ্গ এই দুর্ব্যবহার করার কারণে আমাদের সবার যার প্রয়োজনে ঐক্যের কাছাকাছি ঐক্যবদ্ধ থাকতে হবে। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের বাড়ির সামনে মানববন্ধন সমাবেশ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের 11টি শাখার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। শুনশান নীরবতা নগরীর সুগন্ধা আবাসিক এলাকার 1 নম্বর সড়কের 57 নম্বর বাড়ি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের আগে এই বাড়ি ঘিরেই পরিচালিত হতো বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের কার্যক্রম। হঠাৎ বিপুল সংখ্যক ব্যাংকারের উপস্থিতি আশপাশের এলাকায় কৌতূহলের সৃষ্টি করে। পাওনা টাকা আদায়ে এবার এস আলমের বাড়ির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 11টি শাখার শতাধিক কর্মকর্তা কর্মচারী। এস আলম প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেয় ব্যাংকটি চরম সংকটে পড়ে। এতে যথাসময়ে গ্রাহকদের টাকা পরিশোধ করতে না পারায় তাদের নানা সমস্যায় পড়তে হয়েছে। গভর্নর স্যারও বলেছেন যে একসাথে যখন সবাই আসবে বিশ্বের কোনো ব্যাংকের পক্ষেই সম্ভব না টাকা ফেরত দেওয়া। আমরাও সেম প্রবলেমে পড়েছিলাম। ডিপোজিটগুলি নিয়েছিলাম, আসলে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আসলে মূলত দাঁড়াইতে হবে। কিছু বিনিয়োগ আপনাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় এস আলম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। এই বিনিয়োগগুলো যদি আমরা টাইমলি ফিরে না আসে তখন ব্যাংক তার গ্রাহকদেরকে ডিপোজিটারদেরকে টাকা ফেরত দিতে পারে না। ব্যাংক কর্মকর্তারা বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সারা দেশে বিনিয়োগের পরিমাণ প্রায় 65,000 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র এস আলম গ্রুপের কাছে বিনিয়োগ রয়েছে 45,000 কোটি টাকা। এই টাকার মধ্যে চট্টগ্রাম অঞ্চলে আছে 35,000 কোটি টাকা। বিদেশে পাচার হয়েছে কিনা না হয়েছে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইয়ে করতে পারবে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। আমরা এস আলমের কাছ থেকে ব্যাংকের পাওনা আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান কর্মকর্তারা। সম্প্রতি জনতা ব্যাংক কর্তৃপক্ষ এস আলম গ্রুপের কাছে পাওনা 2,000 কোটি টাকা আদায়ে আদালতে মামলা করেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাতের 21 সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব খতিয়ে দেখা হবে বঙ্গবন্ধু ট্রাস্টের আয় ব্যয়। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছেন নারীরা। শহীদ হওয়ার পাশাপাশি অনেক নারী আহতও হয়েছেন। সেই উত্তাল সময়ের বিপ্লবী কন্যাদের সঙ্গে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীরা তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা তুলে ধরলে তা মনোযোগ দিয়ে শোনেন সরকার প্রধান। নতুন বাংলাদেশ গড়তে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আদিত্য মামুনের রিপোর্ট।
বলছো, এটা বাইরের থেকে। বিশ্ব মানবাধিকার দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে কেন্দ্র করে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠান। অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীরা। মহিলা আছে বাংলাদেশের সব রাস্তা থেকে। প্রধান উপদেষ্টা নারীদেরকে সাথে নিয়ে নতুন এক উচ্চতার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের কথা জানান। আগামীর বাংলাকে স্বনির্ভর ও আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তুলতে এক হবারও তাগিদ দেন। 5ই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই, এটা একটা নতুন বাংলাদেশ, যেটা তোমরা বারে বারে বলছো, মানুষ শুনছে কিনা জানি না, কিন্তু এইটাই হলো বাস্তব। এই নতুন বাংলাদেশ আমরা গড়বই, এটা হলো আমাদের শপথ। দেশের গতিপথ কোন দিকে যাবে সেদিকে মনোযোগী হবারও বার্তা দেন প্রধান উপদেষ্টা। তোমরা সেই শক্তিটা দেখিয়েছো, অন্য দেশের মেয়েরা পারে নাই এখনো। কাজে তোমরা পৃথিবীর পরিপ্রেক্ষিতে তোমরা অনেক এগিয়ে। এখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়নি, আমাদের আরো শক্তি আছে, সেই শক্তিটাও আমাদের প্রকাশ করতে হবে এবং পৃথিবীর সামনে একটা দৃষ্টান্তমূলক ইতিহাস আমরা সৃষ্টি করে যাব, এবং সেই সম্ভাবনা তোমাদের কাছে আছে। নারীকে সমমর্যাদায় তুলে ধরতে ও তাদের অধিকার সম্পর্কে আরও সোচ্চার হবারও পরামর্শ দেন তিনি। তোমাদেরটা হলো সামনে যেটা এখনো সৃষ্টি হয় নাই, তোমরা সৃষ্টি করবে সেটা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনকে দেওয়া 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ড স্থগিত করেছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য 7 বছরের সাজা দেওয়া হয়েছিল। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিলের অনুমতি দিয়েছেন। আজকে তাদের লিভ দিয়েছেন এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে দুদক ও আপিলের সারসংক্ষেপ দিতে বলেছেন। অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ যে 7 বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রেই 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এই দুজনের ব্যক্তিগত হিসাব ছাড়াও শেখ পরিবারের চাঁদাবাজির অন্যতম মাধ্যম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবও চেয়েছে সংস্থাটি। এর আগে জয়, পুতুল, ববি সহ বৃহত্তর শেখ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। হিরোজুমানের রিপোর্ট। এবার দুর্নীতির গোড়ায় হাত দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এছাড়া শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে, সে অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা, এসব তথ্য ব্যাংকগুলোর কাছে জানতে চেয়েছে সংস্থাটি। এই ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা, রেহানা অন্যতম ট্রাস্টি। প্রতি বছর আমাদের দেশ থেকে $16 বিলিয়ন পাচার হয়ে যায়। এটা কিন্তু একটা অ্যালার্মিং পিকচার। আনডাউটেডলি পাচার হয়ে যাওয়া মানে কি, দেশের মেইন স্ট্রিম ইকোনমিতে এটার কোনো কন্ট্রিবিউশন থাকে না, প্রভাবও থাকে না। দেশের প্রতি যদি দেশপ্রেম থাকে তাহলে কিন্তু এই কাজগুলো হয় না। পট পরিবর্তনের পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির অ্যাকাউন্ট ফ্রিজ করেছে BFIU। এবার শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হলো। অর্থ পাচারের পরিবর্তনের চেয়ে পরিপালনটাই এখন যথাযথ গুরুত্ব পাওয়া দরকার। পরিপালিতই হচ্ছে না। যে আইন আছে এটি কিন্তু যথেষ্ট মনে হয় আমার কাছে, কিন্তু এটা পরিপালন নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য যেটা হলো যে ইনস্টিটিউশনাল সবচেয়ে বড় কথা হলো গভর্নেন্স সাইডটাকে রিইনফোর্স করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্পেসিফিক প্রমাণ সাক্ষ্য এগুলা তৈরি করা, এমন প্রমাণ সাক্ষ্য তৈরি করতে হবে যেগুলা বাইরের যদি কোনো আদালত বা কোনো যদি এজেন্সি থাকে তাদের কাছে যেন সেগুলো গ্রহণযোগ্য হয়। হাসিনার পতনের পর প্রায় 550 ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে BFIU। এর মধ্যে বৃহত্তর শেখ পরিবারের সদস্যরাও রয়েছেন। এসব হিসাবে জমা অন্তত 14,500 কোটি টাকা। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা।
বাংলাদেশের জাতীয় স্লোগান হবে জয় বাংলা। হাইকোর্টের এমন রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানির জন্য অনুমতি দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এখন থেকে বাধ্যতামূলকভাবে জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে হবে না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাসেম্বলি ও জাতীয় অনুষ্ঠান শেষে জয় বাংলা বলতে হবে এমন নির্দেশনা দিয়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে 2020 সালে রায় দিয়েছিল হাইকোর্ট। চলতি বছর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিলের অনুমতি দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। সংবিধানে বাংলাদেশের জাতীয় বিষয় কি কি থাকবে তা উল্লেখ করা হয়েছে। সেখানে জয় বাংলা ছিল না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন, তারা সব কিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে জয় বাংলা ছিল না। এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে না। ফ্যাসিস্ট সরকার দলীয় স্বার্থে জয় বাংলা স্লোগান যেভাবে ব্যবহার করেছে তাতে ভাব গাম্ভীর্য ম্লান হয়েছে বলেও মনে করেন তিনি। মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন, এটি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসে না বলেও মন্তব্য করেন রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ কোর্টকে জানিয়েছেন শুনানিতে রিটকারীর আইনজীবী উপস্থিত নেই। বিভিন্ন জায়গায় তিনি বলেছেন এই রিটের জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে কত সংখ্যক বিদেশি নাগরিক কাজ করেন এই নিয়ে আলোচনা সমালোচনা আছে। পোশাক শিল্প, আইটি, টেক্সটাইল ও বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরতদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যায় বেশি। অবৈধ বিদেশিদের কারণে স্থানীয় কর্মসংস্থান, অর্থনীতি, এমনকি রাজনীতিতেও সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বেকারের সংখ্যা 25,90,000। অথচ ভারত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 44টিরও বেশি দেশের নাগরিক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের সংখ্যা 12%, এবং আমাদের ছেলেরা চাকরির খোঁজে ভূমধ্য মহাসাগর থেকে বঙ্গোপসাগরে মরতেছে, ডুবে মারা যাচ্ছে। সেইখানে এই গত ফ্যাসিস্ট রেজিমের সময় তারা অবৈধভাবে এসে মামার বাড়ির আবদারের মতো এখানে চাকরি নিত। 2023 সালের 31 ডিসেম্বর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা সেবা বিভাগের তথ্য অনুসারে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল 1,07,167 জন। 2020 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক জরিপে জানিয়েছিল বাংলাদেশে বৈধ ও অবৈধ কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা কমপক্ষে 2,50,000। প্রতি বছর কমপক্ষে 3.15 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। তবে বিদেশি নাগরিকদের প্রকৃত সংখ্যা কত তা নিয়েও আছে ধোঁয়াশা। আমরা তখন রিসার্চ করে দেখেছি যে বাংলাদেশে কম বেশি 15 লক্ষ অবৈধ বিদেশি রয়েছে। এর সিংহভাগ ইন্ডিয়ান, কিছু আছে শ্রীলঙ্কান, পাকিস্তানি, ইভেন আফ্রিকান। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, পোশাক শিল্প, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আন্তর্জাতিক এনজিও, চামড়া শিল্প, চিকিৎসা সেবা ও হোটেল রেস্তোরাঁয় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কাজ করছেন। সংখ্যাটা নির্ধারণ করা কি খুব কঠিন কাজ। যারা আসছে বৈধ ভিসা নিয়ে আসছে, এয়ারপোর্টে যখন আসে তখন তো তার ভিসার মধ্যেই লেখা থাকে ভিসার মেয়াদ কতদিন। সেটা উত্তীর্ণ হয়ে গেলেই তো একটা হোম মিনিস্ট্রির একটা থাকা উচিত যেখানে সে ওটাকে দেখতে পারবে, চেক করতে পারবে। বিদেশি নাগরিকদের একটি অংশ বাংলাদেশে অবস্থান করছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও। অ্যাপ্রুভাল ছাড়াই আপনার এই দেশে কাজ করছে। এতে আমি মনে করি শুধুমাত্র তাদের ত্রুটি না,
যারা তাদেরকে কাজ দিয়ে থাকেন তাদেরও ত্রুটি আছে। ধারণা করা হয় যে আমাদের দেশে স্কিল নেই, কিন্তু যথেষ্ট স্কিল আছে। এই পরিস্থিতিতে অবৈধ বিদেশি নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোন দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা। তার যদি ভিসা উত্তীর্ণ হয়ে যায়, সে তো সব দেশই তাই করে, ফেরত পাঠিয়ে দেয়। একসময় বাংলাদেশে এটা ছিল যে একদিন থাকলে $1000 ফাইন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাতের 21 সংবাদের সময় হচ্ছে আরো একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ, বিরতির পর আমন্ত্রণ আরো একবার। বিশ্বখ্যাত নেচার সাময়িকীর 2024 সালের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে জাতির নির্মাতা আখ্যা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, আগস্ট আন্দোলনে হাসিনার পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্বের দায়িত্ব দেন ছাত্র জনতা। 6 দশকের পেশাগত জীবনে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা ডক্টর ইউনূসের জন্য রাষ্ট্র পরিচালনা বড় চ্যালেঞ্জ বলেও জানায় নেচার। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে অপ্রত্যাশিত নেতা। আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ছাত্র সমাজের একমাত্র দাবি ছিল ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব দেয়া। এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম। 80 কোটায় বয়স নিয়ে এখন 17 কোটি মানুষের দেশ পরিচালনা করছেন তিনি। বিশেষজ্ঞদের নিয়ে গ্রুপ তৈরি করে এমনভাবে প্রতিটি ক্ষেত্রে সংস্কার করছেন যাতে আগামীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকে। এমন চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য এবার বিশ্বখ্যাত সাময়িকী নেচারের 10 ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশন বিল্ডার ক্যাটাগরিতে তার স্থান। নেচারের প্রতিবেদনে বলা হয়, 6 দশকের পেশা জীবনে কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেননি ডক্টর ইউনূস। তবে অর্থনীতি থেকে শুরু করে পরিবেশ, এসব ক্ষেত্রে তার অবদান অসামান্য। সমাজের সবচেয়ে দরিদ্র মানুষের জীবন বদলে দেওয়া ক্ষুদ্র ঋণ তার যুগান্তকারী উদ্ভাবন, যা বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় শান্তিতে নোবেলও জয় করে নেন ডক্টর ইউনূস। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া ডক্টর ইউনূস ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন নতুন ভিন্ন এক বাংলাদেশে পরিবর্তনে ভূমিকা রাখছেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে বার্ষিক ক্রীড়া উৎসব 2024 আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটনের এই ক্রীড়া উৎসব। এর আগে কাজের পাশাপাশি সুন্দর ও সুস্থ থাকতে চাই বিনোদন, এই স্লোগানে এবছরের সেপ্টেম্বর মাসে ওয়ালটন হাইটেক পার্কে শুরু হয়েছিল বার্ষিক ক্রীড়া উৎসব। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকের কেরানীগঞ্জ শাখার গ্রাহক সমাবেশ হয়েছে। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত, CFO মোহাম্মদ শোয়েব FCA, শরিয়া সুপারভাইজারি কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদিন এবং মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন। সমাবেশে 2 শতাধিক গ্রাহক যোগ দেন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানালো গুম খুনের শিকার স্বজনরা। সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতায় 88 মামলা, গ্রেপ্তার 70। ভারতীয় কোস্টগার্ডের ধরে নিয়ে যাওয়া 79 জেলে ও নাবিককে উদ্ধারে চলছে তৎপরতা। সহজে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না ভারত, বলছেন বিশ্লেষকরা, রাজনৈতিক চাপে গুরুত্ব।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘিরে বিক্ষোভ, হিন্দু ভূমির ছক কাটলে ভারতে বিপদে পড়বে বলছেন বিশ্লেষকরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।